হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের ডে 5 ক্লাস। আজকে আমরা আলোচনা করব 60টি খুব গুরুত্বপূর্ণ ব্যাংকিং টার্মস নিয়ে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় হচ্ছে লোনের বিপরীতে যে চার্জ নেওয়া হয় তার নাম কি। লোনের বিপরীতে চার্জ নেওয়া হয় তার নাম হচ্ছে ফিক্সড চার্জ এবং ফ্লোটিং চার্জ, পারিপার্শ্বিক চার্জ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চার্জ। তাহলে আমরা চার রকম চার্জ নেই লোনের বিপরীতে। একটা হচ্ছে ফিক্সড চার্জ, সেকেন্ডটা হচ্ছে ফ্লোটিং চার্জ, পারিপার্শ্বিক চার্জ, ফার্স্ট আর সেকেন্ড চার্জ। সেকেন্ড চার্জ জিনিসটা কি? যখন একই সিকিউরিটিকে মর্গেজ রেখে দুটি ব্যাংক বিনিয়োগ করে তখন সেকেন্ড ব্যাংকের চার্জকে আমরা সেকেন্ড চার্জ বলি। পারিপার্শ্বিক চার্জ এবং সেকেন্ড চার্জের মধ্যে পার্থক্য কি? একই সিকিউরিটিকে মর্গেজ রাখলে পারিপার্শ্বিকতে দুই ব্যাংকের সমান অধিকার বা ইকুইটি অনুযায়ী অধিকার থাকে, কিন্তু সেকেন্ড চার্জের বেলায় তা থাকে না। বরং ফার্স্ট চার্জালা আগে নিজের পাওনা বুঝে নিবে, তারপরে যতটুক বাকি থাকবে সেটা সেকেন্ড চার্জ কারী প্রতিষ্ঠান পাবে অথবা সেকেন্ড চার্জ ওলা পাবে। ওকে, নেক্সট অন। মর্গেজ বলতে আমরা কি বুঝি? মর্গেজ চার্জ সৃষ্টির একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো স্থাবর সম্পদ বিনিয়োগের জামানত হিসেবে রাখা হয়। এক্ষেত্রে সম্পদের দখল মালিকের নিকট থেকে যায়। চার্জ সৃষ্টির পদ্ধতিগুলো কি কি? চার্জ সৃষ্টির পদ্ধতি সাধারণত 6টি। প্রথমটি হচ্ছে লিয়েন, সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট, সেট অফ প্লেস, হাইপোথিকেশন, মর্গেজ। প্লেস কি ধরনের হয়? বিনিয়োগের বিপরীত জামানত হিসেবে গ্রাহকের অস্থাবর সম্পদ বা মালামাল ব্যাংকের অধিকারে থাকে। এক্ষেত্রে মালের দখলও ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধের পদ্ধতিগুলি কি কি? ওপেন অ্যাকাউন্ট, অ্যাডভান্স পেমেন্ট, বিল ফর কালেকশন, কনসাইনমেন্ট সেল, লেটার অফ ক্রেডিট। কনসাইনমেন্ট সেল জিনিসটা কি? যখন রপ্তানিকারক বিদেশে কোনো দালাল বা অকশন হাউসকে রপ্তানি দ্রব্য পাঠিয়ে দেয় এবং দালালরা উক্ত পণ্য বিক্রি করে নিজেদের কমিশন রেখে বাকি টাকা রপ্তানিকারককে পাঠিয়ে দেয়, তখন আমরা সেটাকে কনসাইনমেন্ট সেল বলি। এক্ষেত্রে 4 মাসের মধ্যে বিক্রয় মূল্য দেশে আনার একটা বাধ্যবাধকতা থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধের সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি কোনটি? সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে এলসি পদ্ধতি। এলসি কয় প্রকার? এলসি 2 প্রকার: রিভোকেবল এলসি, ইরিভোকেবল এলসি। স্ট্যান্ড বাই এলসি কি? যে ধরনের এলসিতে রপ্তানিকারকে মূল্য পরিশোধের জন্য অধিক নিশ্চয়তা প্রদান করা হয়। যদি কোনো কারণে আমদানিকারকের দেশের সাথে রপ্তানিকারকের দেশের মধ্যে রাজনৈতিক বা অর্থনৈতিক প্রতিবন্ধকতা দেখা দেয় অথবা এ ধরনের প্রতিবন্ধকতা দেখা দিলেও আমদানিকারক মূল্য পরিশোধ করার নিশ্চয়তা প্রদান করে, এই ধরনের এলসিকে আমরা স্ট্যান্ড বাই এলসি বলে থাকি। এলসিতে পার্টি গুলো কি কি? এলসিতে বিভিন্ন ধরনের পার্টি থাকে: অ্যাপ্লিক্যান্ট, ইস্যুইং ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক, বেনিফিশিয়ারি, অ্যাডভাইজিং ব্যাংক। নেগোশিয়েটিং ব্যাংক বলতে আমরা কি বুঝি? যখন নমিনেটেড ব্যাংক কর্তৃক রপ্তানিকারকের ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ ক্রয় করে সেক্ষেত্রে সকল ডকুমেন্ট যথাযথভাবে প্রেজেন্টেশন করা হয়েছে কিনা তা নেগোশিয়েটিং ব্যাংক পরীক্ষা করে থাকে। নমিনেটেড ব্যাংক কি? রপ্তানিকারকে পেমেন্ট দেওয়ার জন্য যে ব্যাংকের নাম এলসিতে উল্লেখ থাকে তাকে
নমিনেটেড ব্যাংক বলা হয়। অফশোর ব্যাংক সম্পর্কে আমরা কি জানি? অফশোর ব্যাংক হলো যে ব্যাংক বিদেশি উৎস থেকে ফরেন কারেন্সি আহরণ করে এবং ফরেন কারেন্সিতে বিনিয়োগ দেয়। এর জন্য আলাদা ব্যাংক সাধারণত প্রয়োজন হয় না। দেশি ব্যাংকগুলি আলাদা ইউনিটের মাধ্যমে অফশোর ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে, তবে সেক্ষেত্রে আলাদা হিসাব সংরক্ষণ করতে হয়। এ ধরনের ব্যাংকের ক্ষেত্রে কিছু আলাদা রুলস রেগুলেশন মানতে হয়, বিশেষ করে কর এবং শুল্ক রিয়াত পেয়ে থাকে। এক্সচেঞ্জ পজিশন কি? ফরেন কারেন্সি ক্রয় বিক্রয় করে দিন শেষে ব্যাংকের ফরেন কারেন্সির যে নিট অবস্থা থাকে সেটাই হচ্ছে এক্সচেঞ্জ পজিশন। ক্লাব বা সোসাইটির হিসাব খুলতে বিশেষ কি কি নিতে হয়? অফিস কর্মকর্তাগণের বিবরণ, বাইলজ বা পরিচালন বিধি এবং হিসাব খোলার জন্য রেজুলেশন। মানি লন্ডারিং আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক কি করবে? ব্যাংক বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অথবা BFIU এর নিকট রিপোর্ট করবে। রিপোর্ট না করলে কি শাস্তি হতে পারে? অনন্য 50,000 টাকা, অনূর্ধ্ব 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা, এবং এর সাথে ব্যাংকের লাইসেন্সও স্থগিত হতে পারে। অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ বলতে আমরা কি বুঝি? যখন লোনের পরিমাণ ডিপোজিটের চেয়ে বেশি হয়, আবার যখন অতিরিক্ত ডিপোজিট অলস পড়ে থাকে, তখন তাকে আমরা অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ বলি। সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট কি? সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটের পরিমাণ কত? একজন গ্রাহককে সর্বোচ্চ যে পরিমাণ ঋণ দেওয়া যাবে তাকে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার বলে। একটি ব্যাংক সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ 15% নগদ ক্যাশ এবং নন ফান্ডেড 20% অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ঋণ দিতে পারে, কিন্তু এক্সপোর্টারের ক্ষেত্রে নন ফান্ডেড 35% ঋণ হতে পারে। ইনকাম ব্যাংকের অ্যাসেট না লাইবিলিটি? ইনকাম ব্যাংকের জন্য লাইবিলিটি, কারণ ব্যাংক আলাদা একটি সত্তা, ব্যাংকের ইনকাম মালিকদের পাওনা, তাই ইনকাম ব্যাংকের লায়াবিলিটি। ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট বলতে আমরা কি বুঝি? সাধারণত এক বছরে একটি দেশের আমদানি ও রপ্তানির পার্থক্য হলো ব্যালেন্স অফ ট্রেড, এবং একটি দেশের সাথে অন্য দেশের সকল প্রকার লেনদেনের পার্থক্যকে ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। ব্যাজেল 3 অনুসারে রিস্ক ওয়েটেড অ্যাসেটের বিপরীতে কি পরিমাণ ক্যাপিটাল প্রয়োজন? ব্যাজেল 3 অনুসারে 10% CAR এর সাথে আরো 2.5% ক্যাপিটাল সংরক্ষণ করতে হয়, যার নাম ক্যাপিটাল কনজারভেশন বাফার। হোয়াট ইজ ডেফিনিশন অফ চেক? চেকের সংজ্ঞা কি, বা চেক বলতে আমরা কি বুঝি? কোনো গ্রাহক কর্তৃক তার ব্যাংকের প্রতি তার হিসাব খাতে তার হিসাব হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বাহক বা আদিষ্ট কোনো ব্যক্তিকে প্রদানের জন্য তারিখ সহ স্বাক্ষরিত একটি শর্তহীন লিখিত আদেশকে আমরা চেক বলি। টাইপস অফ চেক। চেক কয় প্রকারের? চেক হচ্ছে দুই প্রকার, বিয়ারার চেক, অর্ডার চেক। অর্ডার এবং বিয়ারার চেক আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওপেন চেক আর একটা হচ্ছে ক্রস চেক। ওপেন চেকের ক্ষেত্রে কোনো প্যারালাল ট্রান্সভার্স লাইন চেকের উপরে থাকে না, আর ক্রস চেকের ক্ষেত্রে প্যারালাল দুটো প্যারালাল ট্রান্সভার্স লাইন চেকের টপে, চেকের বাম সাইডে উপরের টপে এরকম ক্রসিং থাকে, তাই আমরা এটাকে ক্রস চেক বলে থাকি। তো ওপেন চেকের ক্ষেত্রে ক্যাশ থেকে টাকা তোলা যায়, ক্রস চেকের ক্ষেত্রে ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলা যায় না, এটা ক্লিয়ারিং এর মাধ্যমে সাধারণত পাস করাতে হয় অথবা অ্যাকাউন্ট ট্রান্সফার হতে পারে।
পার্টিজ অফ চেক। ড্রয়ার মানে হচ্ছে আদেশটা অর্থাৎ চেকের মালিক, ড্রয় হচ্ছে আদিষ্ট অর্থাৎ ব্যাংক অথবা ব্যাংকার, পেই হতে যার হাতে টাকা দেওয়া হয়, হোল্ডার যে চেক বহন করে, এন্ডোর্সার চেকের পিছনে যে স্বাক্ষর করে। বিয়ারার চেক কাকে বলে? চেকের মালিক ছাড়া চেকের বাহককে চাহিদা মাত্র পেমেন্ট দেওয়ার নির্দেশকে বিয়ারার চেক বলে। খোলা চেক কাকে বলে? যে চেকে কোনো দাগ কাটা থাকে না তাকে খোলা চেক বলা হয়। পোস্ট ডেটেড চেক বলতে আমরা কি বুঝি? চেক ইস্যুর দিনের তারিখের পরিবর্তে ভবিষ্যতের কোনো তারিখ লিখিত চেককে পোস্ট ডেটেড চেক বলা হয়। অর্ডার চেক কাকে বলে? নির্দিষ্ট কাউকে পেমেন্ট করার জন্য যখন কোনো চেকের নির্দেশনা থাকে তখন ওই চেককে আমরা অর্ডার চেক বলি। অ্যান্টিডেটেড চেক কাকে বলি? যদি কোনো চেকের তারিখ চেক ইস্যুর তারিখের পূর্বের তারিখ হয় তাকে আমরা অ্যান্টিডেটেড চেক বলে থাকি। স্টেল চেক কাকে বলে? 6 মাসের বেশি সময় অতিক্রান্ত হলে ওই চেককে স্টেল চেক বলে। হোয়াট ইজ আনক্লেমড ডিপোজিট? It's an account which has not been transacted for 10 years or above. The deposit of that account is called unclaimed deposit. Unclaimed deposit হচ্ছে সেই ধরনের ডিপোজিট, কোন অ্যাকাউন্টে একটা ডিপোজিট আছে কিন্তু সেটা গত 10 বছর ধরে অথবা 10 বছর অধিক সময় ধরে সেখানে কোনো লেনদেন হয় না, এই ধরনের ডিপোজিটকে আমরা আনক্লেইমড ডিপোজিট বলি। মৃত্যু ব্যক্তির হিসাবে টাকা তোলার পদ্ধতি কি? চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক ডেথ সার্টিফিকেট, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট, সাকসেশন সার্টিফিকেট, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক আইডেন্টিটি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত ছবি, এইগুলো সব সংগ্রহ করে ব্যাংক বরাবর অ্যাপ্লাই করলে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব হয়। হোয়াট ইজ ইনডেমনিটি? ইনডেমনিটি হচ্ছে এমন একটি চুক্তি যাতে এক পক্ষ অপর পক্ষকে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করে। পেমেন্ট ইন ডিউ কোর্স, যথাবিহিত পরিশোধ বলতে অথবা পেমেন্ট ইন ডিউ কোর্স বলতে বোঝায় সরল বিশ্বাসে সতর্কতার সহিত এমন কোনো ব্যক্তিকে কোনো হস্তান্তরযোগ্য দলিলের মূল্য পরিশোধ করা যার মালিকানায় ত্রুটি থাকার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। হোল্ডার ইন ডিউ কোর্স, যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে উপযুক্ত মূল্যের বিনিময়ে মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ার্ড হওয়ার পূর্বেই কোনো হস্তান্তরযোগ্য দলিল এমন কারো কাছ থেকে গ্রহণ করে যার মালিকানায় কোনো ত্রুটি থাকার কারণ নেই, তবে এমন গ্রহীতাকে যথাবিহিত ধারক বা হোল্ডার ইন ডিউ কোর্স বলে। সেট অফ, একই গ্রাহকের দুইটি হিসাবের মধ্যে একটিতে দেনা এবং অপরটিতে পাওনা থাকলে ব্যাংক তার পাওনা আদায়ের জন্য গ্রাহকের দেনা হিসাব পাওনা হিসাবের সাথে সমন্বয় করতে পারে। ব্যাংকের এই অধিকারকে সেট আপ অধিকার বলে। নাফটা, নাফটা হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। 1993 সালে উত্তর আমেরিকায় অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটিকেই আমরা নাফটা বলে জানি। এই চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এর মূল উদ্দেশ্য হলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং এর তুলনায় অধিকতর বাণিজ্যিক সুবিধা অর্জন করা। স্টার্লিং এরিয়া, স্টার্লিং এরিয়া হচ্ছে ইংল্যান্ডের মুদ্রা হলো পাউন্ড স্টার্লিং। এই মুদ্রা বিশ্বের বাজারে অন্যতম। বিশ্বের বেশ কিছু দেশের মুদ্রা পাউন্ড স্টার্লিং এর সঙ্গে সম্পর্কে আবদ্ধ। স্টার্লিং এলাকা বা স্টার্লিং এরিয়া বলতে সেই দেশগুলোকে বোঝায় যারা পাউন্ড স্টার্লিং এর সঙ্গে সরাসরি সরকারিভাবে তাদের নিজ নিজ মুদ্রার বিনিময় হার সংযুক্ত করে এবং লন্ডনে বৈদেশিক বিনিময় মুদ্রার বিরাট অংশ জমা দেয়। ব্যাংক অফ ইংল্যান্ড তাদের ব্যাংক হিসেবে কাজ করে। কানাডা ছাড়া কমনওয়েলথ দেশগুলো এবং আয়ারল্যান্ড এই স্টার্লিং এলাকাভুক্ত।
ইউরো ইউরোর ইতিহাস মূলত ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসের মধ্যে নিহিত। 50 দশকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ে ভীত হয়ে এবং অর্থনৈতিক জোটবদ্ধতার গুরুত্ব উপলব্ধি করে ইউরোপের বিভিন্ন দেশ একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। এক অভিন্ন বাজার বা কমন মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বব্যাপী অবাধ বাণিজ্য পরিচালনা করা কঠিন হলেও নির্দিষ্ট অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে অবাধ বাণিজ্য চলতে পারে এই বিশ্বাসকে পুঁজি করে এবং অর্থনীতির উপর অঞ্চলগত প্রাধান্য বজায় রাখার জন্য পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে নানা প্রচেষ্টা পরিচালিত হয়। সেই প্রচেষ্টার ফল হলো আজকের ইউরো। এই ইউরোভুক্ত দেশ হচ্ছে মোট 16টি। দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও ব্রিটেন। তবে সম্প্রতি ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন ইউরো থেকে আলাদা হয়েছে। ট্যাক্স হলিডে বিশেষ কোনো শিল্পের উন্নতি সাধনের উদ্দেশ্যে সেই শিল্পকে সাময়িক কর প্রদানে অব্যাহতি দান করাকে ট্যাক্স হলিডে বলা হয়। হট মানি যে মুদ্রার বিনিময় মূল্য কমে যাওয়ার ভয়ে জনসাধারণকে ওই মুদ্রা বাজারে ছেড়ে দেওয়ার জন্য বিজি থাকতে হয়, সেই মুদ্রাকে আমরা হট মানি বলি। সফট মানি যে মুদ্রা সহজে পাওয়া যায় এবং যার চাহিদা কম। কোন দেশের রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হলে সে দেশের মুদ্রাকে আমরা সফট মানি মুদ্রা বলে থাকি, অথবা সে দেশের মুদ্রা সফট মানিতে পরিণত হয়। চিপ মানি যে অবস্থায় ব্যাংক রেট এবং অন্যান্য সুদের হার কম সে অবস্থাকে চিপ মানি বলা হয়। ওভারড্রাফট বার্টার সিস্টেম কোনো ব্যাংকে গচ্ছিত জমা টাকা হতে বেশি টাকা উঠানোকে ওভারড্রাফট বলে। আর যখন একটা দ্রব্যের পরিবর্তে সরাসরি অন্য একটা দ্রব্য বিনিময় করা হয় তখন তাকে দ্রব্য বিনিময় দ্রব্য বা বার্টার সিস্টেম বলে। beneficial owner is a person who ultimately owns or control a customer and or the natural person on whose behalf a transaction is being conducted. It also includes those persons who exercise ultimate effective control over a legal person or arrangement. Reference to ultimately own or control and ultimate effective control refer to situation in which ownership control is exercised through a chain of ownership or by means of control other than direct control. It is required to conduct CDD of settler, trustee, protector, or any person with similar status or any beneficiary or class of beneficiaries. তো ইনফ্যাক্ট বেনিফিশিয়াল অনার্স হচ্ছে অ্যাকচুয়ালি কোনো অ্যাকাউন্ট হোল্ডার না হয়েও অ্যাকাউন্ট হোল্ডার অন্য লোক অথবা কোনো একটা লোকের প্রতিনিধি হয়ে কিন্তু মূল অ্যাকাউন্টের যে সুবিধাগুলো যে এনজয় করেন উনি হচ্ছেন বেনিফিশিয়াল অনার। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ডিসিএফসিএল। ডিসিএফসিএল মিনস হচ্ছে ডিপার্টমেন্টাল কন্ট্রোল ফাংশন চেকলিস্ট। This guideline and procedure deals with matter relating to review and verification of departmental function to ensure that prescribed procedure are being followed by its department. All departments are required to check that prescribed control are being observed and mandated procedures are not overlooked or relaxed. The DCFCL should be retained with the branch department for future inspection by internal audit or any representative from senior management. তো DCFCL হচ্ছে ডিপার্টমেন্টাল কন্ট্রোল ফাংশন চেকলিস্ট। এটা একটা নির্দিষ্ট একটা প্রেসক্রাইবড ফর্ম বা ফরম্যাট। এই ফরম্যাটের মাধ্যমে ব্রাঞ্চের ডেইলি অ্যাক্টিভিটিসগুলি সন্নিবেশিত করে রাখতে হয় এবং ভবিষ্যতে প্রধান কার্যালয়ের ইন্টারনাল অডিট অথবা কোনো বাংলাদেশ ব্যাংকের অডিট অথবা
প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ আসলে সেটা আমরা ডিসিএফসিএল এর যে ফাইল আছে সে ফাইল খুলে তাদেরকে আমরা সেটা প্রেজেন্ট করব এবং এখান থেকে এই ফাইল থেকে তারা সংক্ষিপ্তভাবে বুঝতে পারবে যে ব্যাংকের প্রত্যেকটা ফাংশন ঠিকভাবে হয়েছে কি হয়নি। ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং. Financial engineering is the process of applying economic principle or financial economics knowledge to the dynamics of financial market, especially for the purpose of structuring, pricing, managing risks, etc. of the financial contracts. Okay, আমরা এবার নেক্সট অনে যাই। ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট, যেটা হচ্ছে ফাটকা। Foreign Account Tax Compliance Act is a tax law of USA aimed at combating tax evasion by US taxpayers who hide assets in offshore accounts. It was enacted in 2010 in the United States, requiring a foreign financial institution to report the US Internal Revenue Service information about certain accounts held by US taxpayers or by foreign entities in which US taxpayers hold a substantial ownership interest, failing of which financial institutions are subject to 30% penal withholding tax on US source income and gross proceeds. ফাটকা হচ্ছে ইউএসএ যারা ট্যাক্সেবল, যারা ইউএসএ গভর্নমেন্টের আন্ডারে ট্যাক্স আইন অনুযায়ী যারা ট্যাক্স দিবে, অথবা ইউএস এর নাগরিক, ইউএস এর কোনো প্রতিষ্ঠান যারা ট্যাক্স দিবে, তারা বিভিন্ন দেশে যদি তাদের ট্যাক্সেবল ইনকাম অথবা ট্যাক্স হওয়ার মতো কোনো কিছু অন্য দেশে কোনো লুকিয়ে রাখে, কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, সেইগুলিকে এক্সপোজ করে ইউএস এর অথরিটিকে জানানোর যে একটা প্রক্রিয়া অথবা একটা নির্দেশনা, এটাই হচ্ছে আমরা ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট, যেটা ইউএসএ তে এনাক্টেড হয় 2010 সালে। ওকে, ফিসক্যাল পলিসি. It is the policy of government source of revenue and sector of expenditure during a year. একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের যে রেভিনিউ আর্ন এবং এক্সপেন্ডিচারের যে বিভিন্ন সেক্টরগুলো নিয়ে যে আলোচনা, যে পলিসি প্রণয়ন করা হয়, সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি। ক্লিয়ারিং এজেন্ট এবং ক্লিয়ারিং হাউস. আমদানিকৃত মালামাল বন্দর হতে খালাসের জন্য নিযুক্ত প্রতিনিধি হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট, আর চেক বা বিল বিনিময়ের জন্য নির্ধারিত ইন্টারব্যাংক কেন্দ্রীয় প্রতিষ্ঠান হচ্ছে ক্লিয়ারিং হাউস। ওকে, নেক্সট হচ্ছে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি। যে দেশের মুদ্রা সংগ্রহ করতে বেগ বা কষ্ট পেতে হয় তাকে হার্ড কারেন্সি বলে, আর হার্ড কারেন্সির বিপরীতে অনুকূল ব্যালেন্স অফ ট্রেড বিদ্যমান। সফট কারেন্সি হার্ড কারেন্সির জাস্ট বিপরীত। ডিভ্যালুয়েশন, সরকার কর্তৃক বিদেশি মুদ্রায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কমিয়ে দেওয়াকে ডিভ্যালুয়েশন বলে। ইনফ্লেশন, যে পরিস্থিতিতে দ্রব্য সামগ্রী বৃদ্ধির তুলনায় অর্থ এবং ব্যাংক ঋণের পরিমাণ অধিক বৃদ্ধি পেয়ে সাধারণ দাম স্তর ক্রমাগত বৃদ্ধি হয়, তাকে আমরা ইনফ্লেশন বলি। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দেশের ভৌগোলিক সীমার মধ্যে এক বছরে উৎপাদিত দ্রব্য এবং সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি। ক্রেডিট ইনস্ট্রুমেন্ট সিকিউরিটিজ, ধারের কারবারে ক্রেতা ভবিষ্যতে টাকা দিবার অঙ্গীকার করিলে ইহাকে ক্রেডিট ইনস্ট্রুমেন্ট সিকিউরিটিজ বলে। এই অঙ্গীকার সাধারণত কাগজে লিখিত হয়। পেপার মানি বা কাগজি মুদ্রা। পেপার মানি বা কাগজি মুদ্রা তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক, নেক্সট হচ্ছে কনভার্টেবল, আর লাস্ট হচ্ছে নন কনভার্টেবল।
ইনভয়েস অর্থ চালানি রসিদ। রপ্তানিকারক কর্তৃক এই রসিদ তৈরি করা হয়ে থাকে, এখানে বিক্রয়ের চুক্তি সহ বিস্তারিত উল্লেখ থাকে। ডিমনিটাইজেশন, যখন দেশে অধিক পরিমাণে কালো টাকা দেখা দেয় তখন সেই টাকা উদ্ধারের জন্য সরকারকে মুদ্রার মূল্যমান কিছু সময়ের নোটিশে বাতিল করতে হয় বা করা হয়ে থাকে, ইহাকে ডিমনিটাইজেশন বলে। ইচ্ছেট ইচ্ছেট হচ্ছে উত্তরাধিকারের অভাবে কোনো সম্পত্তি রাষ্ট্রের অধীনে আনা, বাজেয়াপ্ত করা বা হওয়াকে ইচ্ছেট বলে। গ্রেহামস ল, বাজারের খারাপ মানের মুদ্রা ভালো মানের মুদ্রাকে বিতাড়িত করাকে গ্রেহামস ল বলে। আন্ডার ইনভয়েস অ্যান্ড ওভার ইনভয়েস, কম মূল্যে দেশি মূল্যের জিনিসপত্র দেশে আমদানি করলে একে আন্ডার ইনভয়েস বলে। এর মাধ্যমে প্রকৃত মূল্যের বাকি অংশ অবৈধভাবে পাচার করে বিদেশে পাঠানো হয়, এতে অবৈধভাবে দেশীয় মুদ্রা পাচার হয়ে যায়। এছাড়া দেশ দ্রব্যের প্রকৃত মূল্যের উপর যে শুল্ক হয় তা থেকে বঞ্চিত হয়। আবার বেশি মূল্যে কম মূল্যের জিনিসপত্র দেশে আমদানি করলে একে ওভার ইনভয়েস বলে। এর মাধ্যমে প্রকৃত মূল্যের অতিরিক্ত অংশ বিদেশে পাচার হয়ে যায়। শেয়ার ও ডিবেঞ্চার, শেয়ার হলো কোম্পানির মোট মূলধনের একটা ক্ষুদ্রতম অংশ, এর একটা নির্দিষ্ট আঙ্কিক মূল্য থাকে। আর ডিবেঞ্চার হলো যৌথ মূলধনী কারবারে তার অর্থের প্রয়োজনে ঋণ গ্রহণ, নির্দিষ্ট সময় পর ঋণ পরিশোধ এবং ঋণের উপর ঋণদাতাকে প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ প্রদান করার অঙ্গীকার করে, তাকে ডিবেঞ্চার বলে। স্টক, কোম্পানির মোট পুঁজি সংগৃহীত হবার পরও পুঁজিকে কতগুলো ক্ষুদ্র অঙ্কের মুদ্রা এককে পরিণত করা হয় তাকে স্টক বলে। আর পুঁজির বেলায় এই মুদ্রা এককে শেয়ার বলা হয়। লিকুইডিটি অফ ব্যাংক বা ব্যাংক তারল্য, সম্পদ ও বিনিয়োগকে নগদ অর্থে রূপান্তর করার যোগ্যতাকে তারল্য বলা হয়। তারল্য ব্যাংক ব্যবসার একটা অন্যতম মূলনীতি। এই নীতির অর্থ হলো আমানতকৃত অর্থ এমনভাবে বিনিয়োগ করা যাতে প্রয়োজনের সময় সম্পদ ও বিনিয়োগকে ব্যাংক নগদ অর্থে সহজে রূপান্তর করতে পারে। ব্যাংক যেহেতু অন্যের অর্থে ব্যবসা করে সেহেতু অর্থ জমাদানকারী বা আমানতকারী তার টাকা চাইতে পারে বা তুলে নিতে পারে। এই জন্য ব্যাংক জমাকৃত টাকার একটা অংশ হাতে নগদ জমা রেখে বাকি অংশ বিনিয়োগ করে। ব্যাংকের এই নীতিকেই বলা হয় তারল্য নীতি। ট্যারিফ অ্যান্ড ট্যারিফ বোর্ড, ট্যারিফ অর্থাৎ মূল্য তালিকা, যে তালিকায় আমদানি ও রপ্তানির উপর সরকার কর্তৃক আরোপিত কর নির্দিষ্ট করা থাকে। আর ট্যারিফ বোর্ড সরকার কর্তৃক গঠিত একটি বোর্ড, যে বোর্ড দেশীয় শিল্প কারখানা দেখাশোনা করে এবং জাতীয় স্বার্থে এগুলো সংরক্ষণের জন্য সরকারের নিকট বিভিন্ন ধরনের সুপারিশ প্রেরণ করে থাকে। বাংলাদেশের নোট কখন চালু হয়? 1972 সালের 4 মার্চ বাংলাদেশের নোট সর্বপ্রথম চালু হয়। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1991 সালের 1 জুলাই। এই উপমহাদেশের সর্বপ্রথম মুদ্রা আইন কবে পাশ হয়? 1835 সালে। শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? 1882 সালে ইউরোপে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমাদের নেক্সট ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। খোদা হাফেজ।